আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। অনলাইন ভিত্তিক ক্লাস, সময় একটা সীমাবদ্ধতা আমাদেরকে সবাইকে বেশি কথা বলতে নিষেধ করে, তাই আমিও বেশি কথা বলতে চাচ্ছি না, সরাসরি তোমাদের পাঠে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের বাক্য নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো বাক্য কি, ছোটবেলা থেকেই পদ, ধ্বনি, শব্দ, বাক্য এগুলো সবাই পড়ে আসতেছে। আসলে ভাষার মূল উপকরণ হলো বাক্য। এটা কেন বলা হয়, আমি যে কথা দিয়ে মানুষকে বা তোমাদেরকেই যে কথাগুলো বলছি, বোঝাচ্ছি, এগুলো প্রত্যেকটাই আমি বাক্য দ্বারা বলছি এবং তোমরা বাক্য দ্বারা সেগুলো বুঝতে পারছো। তাহলে বাক্য কাকে বলে, এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, হেপি একটি পুতুল বানাতে চায়, কাকিমা বলাইকে খুব ভালোবাসেন, লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। এগুলো প্রত্যেকটা একটা বাক্য, কারণ এগুলো দ্বারা পূর্ণাঙ্গ এবং অর্থপূর্ণ বক্তব্য প্রকাশ পেয়েছে। এখানে বলা হয়েছে যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্রে মিলিত হওয়ার কারণেই বক্তব্য স্পষ্ট ও পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো হেপি, ধরো এই বাক্যটাই যদি ধরি, হেপি একটি পুতুল বানাতে চায়, তাহলে এখানে হেপি একটি পুতুল বানাতে চায় 5টা শব্দ আছে। এই 5টা শব্দ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এগুলো অর্থের দিক থেকে একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত। সেজন্যই এই 5টা একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ভাব, পরিপূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে পেরেছে, এজন্যই এটাকে বলা হচ্ছে বাক্য। আরও এখানে বলা হচ্ছে যে প্রতিটি বাক্যের প্রতিটি পদের মধ্যে পারস্পরিক সম্বন্ধ বা অন্বয়, অন্বয় মানেই সম্বন্ধ বা সম্পর্ক, যাই বলি না কেন, আছে। তেমনি আছে গঠনগত স্বয়ংসম্পূর্ণতা। আসলে গঠনগত স্বয়ংসম্পূর্ণতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে যে গঠনের দিক থেকে এটি সম্পূর্ণ হতে হবে, অসম্পূর্ণ হলে সেটি বাক্য হবে না। কারণ অসম্পূর্ণ জিনিস কখনোই কোনো সার্থকতা বহন করে না। আরও থাকবে এখানে বক্তব্যের অর্থবহতা, বক্তব্য যেটা অর্থাৎ ওই বাক্যের মধ্য দিয়ে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটি যেন আমি বোঝাইতে পারি, সেটা হবে। আমি বোঝাইতে পারবো, আমি যদি বোঝাতে না পারি তাহলে সেটি বাক্য হবে না। সুতরাং কোনো ভাষায় যে উক্তির সার্থকতা আছে এবং গঠনের দিক থেকে যা স্বয়ংসম্পূর্ণ, সে ধরনের একক উক্তি ব্যাকরণ শাস্ত্রে বাক্য হিসেবে পরিচিত। এগুলো তোমরা সব জানো। আমি আসলে কি বলবো, যে পুরনো ক্যাসেট নতুন করে বাজাচ্ছি, নতুন কথা নয়। যে উক্তির সার্থকতা আছে, অর্থাৎ যে কথা বা যে বাক্য, উক্তি বলতে বাক্যকেই বোঝানো হচ্ছে, এটার সার্থকতা আছে, গঠনের দিক থেকে যা স্বয়ংসম্পূর্ণ এবং এটি অসম্পূর্ণ নয়, সেটাকেই ব্যাকরণ শাস্ত্রে বলা হচ্ছে বাক্য। সংজ্ঞা: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। এখন একটা বাক্যের 3টি গুণ থাকে, সেই 3টি গুণই তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি বলা হয় মৌলি একটি ড্যাশ, চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। আমি তোমাদেরকে বলি যে উপরে মৌলি একটি ড্যাশ, এখানে আমার আরও কিছু শোনার বা জানার ইচ্ছা প্রকাশ পাচ্ছে যে মৌলি একটি কি করবে। ধরো মৌলি একটি পুতুল বানাতে চায়, চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, এই কথাগুলো কেমন যেন এলোমেলো। মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, এখানে আসলে কথা ঠিক আছে, মানে মৌলি একটি আর কি যেমন জানতে ইচ্ছা করছে, এইখানে সেটি নাই।
তারপরে চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, কথাগুলো যেমন উল্টাপাল্টা। 3 নম্বর বাক্যে মাছগুলো আকাশে উঠছে, এখানে ওরকম কথা উল্টাপাল্টা না, কিন্তু কথাটা যেন কেমন, মাছ তো আকাশে ওড়ে না, পাখি আকাশে ওড়ে। এখানে 3টি বাক্যই আসলে একটা অসম্পূর্ণ, একটা বিশৃঙ্খল, আর আরেকটা অর্থগত আর ভাবগত মিল নেই, অবাস্তব কথা। এই যে 3টি বাক্য দেওয়া হলো, এখানেই 3টি মানে বাক্যের যে 3টি গুণ সেটি তুলে ধরা হয়েছে। একটি হলো আকাঙ্ক্ষা, একটা হলো আসক্তি, আর একটা হলো যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? যদি বক্তার মনোভাব অসম্পূর্ণ থেকে যায়, বক্তার কথা শুনে যদি শ্রোতা পুরোপুরি বুঝতে না পারে, যদি সেটা স্বয়ং সম্পূর্ণ না হয়, তাহলে বাক্য হবে না, সার্থক বাক্য হবে না। যেমন মৌলি একটি ড্যাশ, এটি সার্থক বাক্য হয়নি। এখানে মৌলি একটি পুতুল বানাতে চায়, মৌলি একটি কলম কিনতে চায়, মৌলি একটি আরও ইত্যাদি ইত্যাদি, যাই আমি বলি না কেন, আমাকে বলতে হবে, কথাটা সম্পূর্ণ করতে হবে, কমপ্লিট করতে হবে, তাহলে সেটি বাক্য হবে। আবার আমার কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে উল্টো করে বললেও বাক্য হবে না, কারণ বাক্য সাজানোর একটা সুন্দর নিয়ম আছে। আমরা ইংরেজির ক্ষেত্রে ছোটোবেলায় যখন পড়তাম, তখন স্যারেরা শেখাতো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাংলায়ও আমরা শেখাই যে কর্তা, কর্ম, শেষে ক্রিয়া। ইংরেজির ক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া, শেষে হয় কর্ম। আর বাংলার ক্ষেত্রে প্রথমে হয় কর্তা, মাঝখানে হয় কর্ম, শেষে হয় ক্রিয়া। তো এখানে সেই কর্তা কর্ম ক্রিয়া একটার পর একটা যে সিকোয়েন্স সাজানোর যে নিয়ম, সেটা মানা হয়নি। কথা সবই আছে, কিন্তু উলট পালট করে দেওয়া আছে, সেই জন্য এটা সার্থক বাক্য হয়নি। আবার শেষে মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, এই জায়গায় মাছ কখনোই আকাশে উড়ে বেড়ায় না। এটি কি বলবো, অবাস্তব কথা, বাস্তবতার সাথে মিল নেই, সেজন্য এটাও বাক্য হিসেবে সার্থক বাক্য হয়নি। তাহলে উপরে যে গুণটির অভাব, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। 2 নম্বর চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, এটা হলো আসক্তি। আর মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, এখানে যে গুণটির অভাব, সেটি হলো যোগ্যতা। এই 3টি বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, তখনই আমরা তাকে বাক্য বলতে পারি। এখন দেখি আমরা নিচে কি বলা হয়েছে। এগুলো বাক্যের মধ্যে পড়ে না, কারণ মৌলিক একটি বললে মনের ভাব অসম্পূর্ণ থেকে যায়। আমি যা বলছি তাই। চাও মতো কবিতা ফুলের কি লিখতে তুমি, এক্ষেত্রে অন্বিত পদগুলো খুবই বিযুক্ত। অন্বিত মানে পরস্পর সম্পর্কযুক্ত যে পদগুলো, সেগুলো খুবই বিযুক্ত মানে বিশৃঙ্খল। আর মাছগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে বললে অর্থগত ভাবগত সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়, কারণ মাছ কখনো আকাশে উঠতে পারে না। উদাহরণগুলো বাক্য হিসেবে সার্থক হবে যখন বলা হবে মৌলি একটি পুতুল বানাতে চায়, তুমি কি ফুলের মতো কবিতা লিখতে চাও, পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। তোমরা বুঝতে পারছো যে বাক্যগুলো এখন সার্থক হয়েছে, কারণ আমি এগুলো তোমাদের আগেই বলে দিয়েছি। বাক্যকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন আকাঙ্ক্ষার নিবৃত্তি। আমি এখানে যেটা বলেছিলাম যে মৌলিক একটির পর কিছু একটা আমাকে বলে আকাঙ্ক্ষার নিবৃত্তি করতে হবে, আর সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। এখানে সুন্দর এবং সুশৃঙ্খল করে সাজানো হয়েছে, তাই আমরা বুঝতে পারছি যে আসলে কি বলা হয়েছে। আর শেষে যেটি পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, এটি সার্থক বাক্য, কারণ পাখি আকাশে ওড়ে, কখনো মাছ ওড়ে না, তাই এখানে যোগ্যতা গুণ আছে। তোমাদের নিচেও এই 3টি কথাই বলা হয়েছে। এই 3টি বিষয়ের কোনো একটি প্রভাব ঘটলে বাক্য নিরর্থক হয়ে পড়ে, সুতরাং সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আসক্তি না, আবার আসক্তি হলো অন্য জিনিস। এখানে বাক্যের যে গুণ, সেটি হলো আসক্তি। তয়ত আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই।
আকাঙ্ক্ষা, যেমন আমি গিয়ে দেখলাম, তারপরে যদি আমি আর কিছু না বলি, তাহলে এটা আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না। যখন বলা হয় আমি গিয়ে দেখলাম তারা চলে গেছে, তখন এটি সার্থক বাক্য হলো, কারণ এ কথা বলার পরে আর কিছু জানার আকাঙ্ক্ষা থাকে না। যোগ্যতা বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। যেমন আমি এখানে সরাসরি যদি তোমাদেরকে সহজ করে বলি, বাস্তব জিনিস বলতে হবে, অবাস্তব বলা যাবে না। আমি যেটা বলবো সেটা যদি আষাঢ়ে গল্প হয়, সেটা যদি গাঁজাখুরি গল্প হয়, তাহলে সেটা সার্থক বাক্য হবে না। কারণ মাছ আকাশে উঠছে এই কথা বললে পাগলেও বিশ্বাস করবে না, তাহলে সেটি সার্থক বাক্য হবে না, কারণ মাছ তো আকাশে ওড়ে না। সেই জন্য আমাদের যে কথা বলবো সেটা যেন বাস্তবতার সঙ্গে মিল থাকে, সেই কথাই এখানে বলা হয়েছে পদসমূহের অন্তর্গত আর ভাবগত, অর্থাৎ বাক্যে যেটা বলা হবে বাস্তবতার সঙ্গে তার মিল থাকতে হবে। সেটা যেমন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যা হয়, এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য। কিন্তু যদি গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয় বলি, তাহলে বাক্যটি অসংলগ্ন মনে হবে। যেমন পাগল অসংলগ্ন কথা বলে, এটা পাগলের প্রলাপ হবে এবং ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ প্রখর রৌদ্রে কখনো বন্যা হয় না। আবার আসক্তি বলছে বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করার নাম, অর্থাৎ একটার পর আরেকটা যে সাজানো, সুন্দর করে সাজানো, সেটার নাম আসক্তি। অথবা বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস ওই আসক্তি, অর্থাৎ বাক্যের অর্থ সঠিকভাবে বোঝানোর জন্য প্রথম, তারপরে এই যে আমি বলেছিলাম শুরুতে যে বাক্যের স্ট্রাকচার বা বাক্যের যে গঠন পদ্ধতি, সাজানোর পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে পদবিন্যাস। এবং এটা অবশ্যই সুশৃঙ্খল হতে হবে, নিয়ম অনুসারে হতে হবে। ছুটিতে তারা পুজোয় যাবেন, ছুটিতে ঢাকা তারা পুজোয় যাবেন, এতে একটি সম্পূর্ণ বাক্যের সবগুলো পদেই আছে, কিন্তু আসক্তির অভাবে বাক্য হয়নি, কারণ তারা পুজোর ছুটিতে ঢাকা যাবেন, এটা বললে যত সহজে বোঝা যায়। ছুটিতে ঢাকা তারা পুজোয় যাবেন, সব কথাই আছে, দেখো উল্টো পাল্টা, পাজল গেমের মতো সব বাক্যই আছে, কিন্তু সঠিক জায়গায় সঠিকটা বসানো হয়, সেজন্য সেটি অর্থটা প্রকাশ করছে না। সেজন্য তাকে সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। সেজন্যই বলা হয়েছে পদগুলো অর্থসঙ্গতি রক্ষা করে ঠিক মতো সাজালেই বাক্য হবে। তারা পুজোর ছুটিতে ঢাকা যাবেন, এভাবে সাজাতে হবে। সাধারণত প্রতিটি বাক্যের দুটি প্রধান অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। ইংরেজিতে যাকে বলা হয় সাবজেক্ট আর প্রেডিকেট। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় সাবজেক্ট বা উদ্দেশ্য। ধরো আমার সম্পর্কে বলা হলো, বা এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে শ্যামা স্কুলে যায়, এখানে শ্যামা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে শ্যামা হলো উদ্দেশ্য। আর শ্যামা সম্পর্কে কি বলা হচ্ছে? শ্যামা স্কুলে যায়, এই স্কুলে যায় অংশটা হলো বিধেয়। এই বিধেয় অংশেই সমাপিকা ক্রিয়া থাকে, যে যায় এখানে সমাপিকা ক্রিয়া। ভাষার সৌন্দর্য বর্ধনে কিংবা বক্তব্যের স্পষ্টতার জন্য বাক্য সম্প্রসারণের প্রয়োজন হয়। অনেক সময় বাক্যকে আরও বাড়াইতে হয়। বাক্যকে সম্প্রসারিত করতে হলে উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে এবং পরে সেগুলো পরিপোষক হিসেবে নানা রকম শব্দ যোগ করতে হয়। যেখানে বলা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক বা বিধেয় সম্প্রসারক, সোজা কথা যেটা, মানে উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া অথবা বিধেয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াকে বলা হচ্ছে এখানে পরিপোষক হিসেবে নানা রকম শব্দ ব্যবহার করা। তবে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণের রয়েছে কতিপয় নিয়ম। সাধারণত বাক্যের কর্তৃকারকই মূল উদ্দেশ্য হয়, কর্তা যে থাকে সেটাই হয় মূল উদ্দেশ্য। উদ্দেশ্যটি বিশেষ্য পদ হলে বিশেষণ বা অন্য কোনো পদ বা পদসমষ্টি দ্বারা উদ্দেশ্যের সম্প্রসারণ করা যায়। পক্ষান্তরে সমাপিকা ক্রিয়াই বিধেয় অংশের মূল, অর্থাৎ পরের যে উদ্দেশ্যের পরে সমাপিকা ক্রিয়াই হলো মূল, অর্থাৎ বিধেয় অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া।
এখানে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণ দেখানো হয়েছে। উদ্দেশ্য সম্প্রসারণ এখানে দেখানো হয়েছে যে রাকিবের ভাই এসেছে। আসলে ভাই এসেছে সে কার? রাকিবের। এই ভাইয়ের অতিরিক্ত তথ্য হলো রাকিবের সে ভাই। অত্যাচারী রাজা নিহত হয়েছে, রাজা নিহত হয়েছে, এটা হলো মূল কথা, রাজা হলো উদ্দেশ্য। রাজা সম্পর্কে অতিরিক্ত তথ্য হলো সে ছিল অত্যাচারী, এটা হলো উদ্দেশ্যের সম্প্রসারণ। তেমনি বিধেয় সম্প্রসারণ, ময়না ভালো জামগুলো খেয়ে ফেলেছে, তিনি যেভাবেই হোক আজ আসবেন। এই যে খেয়ে ফেলেছে এটা হলো বিধেয়। এখানে কি খেয়ে ফেলেছে তা, এই খেয়ে ফেলার অতিরিক্ত তথ্য হলো যে ভালো জামগুলো, আর তিনি আজ আসবেন এর অতিরিক্ত তথ্য হলো যে যেভাবেই হোক, আমরা যেটা বলি এনি হোক, তিনি আসবেন। বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ, এটাও তোমরা সবাই জানো যে বাক্য 3 প্রকার: সরল, জটিল আর যৌগিক বাক্য। ইংরেজিতে যেটাকে বলা হয় সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা কথায় কথায় বলি যে জিনিসটাকে এত কমপ্লেক্স করতেছিস কেন? কমপ্লেক্স মানে হলো জটিল, কম্পাউন্ড মানে হলো যৌগিক, সিম্পল মানে তো জানোই সরল বাক্য। তাহলে সরল বাক্য আমরা কাকে বুঝি? যে বাক্যে একটিমাত্র কর্তা আর একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন ফুল ফুটেছে, ছেলেরা খেলা করে, এগুলো সরল বাক্য। বাক্য যত বড়ই হোক, এরকম যদি একটা কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া দ্বারা হয় তাহলে সেটি হবে সরল বাক্য, সোজা কথা। জটিল বা মিশ্র বাক্য কাকে বলে? জটিল বা মিশ্র বাক্য হলো একটি প্রধান বাক্য, আর এই প্রধান বাক্যের আশ্রিত থাকবে এক বা একাধিক খণ্ডবাক্য, এবং এই আশ্রিত বাক্য প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হবে। এরকম বাক্যকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। এটাকে যদি এভাবে বলি যে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। তাহলে বোধহয় এটা সহজ হয়। একটু বোঝালে তোমরা বুঝতে পারবা। এখানে দেখো, আশ্রিত বাক্য আর প্রধান খণ্ডবাক্য হিসেবে দেয়া আছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখন কিভাবে বুঝবো আমি কোনটা প্রধান বাক্য আর কোনটা আশ্রিত খণ্ডবাক্য? প্রধান খণ্ডবাক্যটা মানে কিছুটা হলেও নিজের যে অর্থ সেটা নিজে সে প্রকাশ করতে পারে একটু, আর আশ্রিত খণ্ডবাক্য নিজের অর্থ প্রকাশের জন্য প্রধান খণ্ডবাক্যের উপর পুরোপুরি নির্ভরশীল। সে নিজের অর্থটা কোনোভাবেই প্রকাশ করতে পারে না। যেমন যে পরিশ্রম করে, আমি এই কথা বলার পর আর যদি কিছু না বলি তাহলে তোমাদের মনে আকাঙ্ক্ষা থেকে যাবে, কিন্তু সে সুখ লাভ করে, এটা শুনলেও আমাদের মনে আকাঙ্ক্ষা, কে সুখ লাভ করে? কিন্তু সে সুখ লাভ করে কিছুটা হলেও, মানে সে নিজের অর্থটা প্রকাশ করতে পারে। কিন্তু যে পরিশ্রম করে সে কিন্তু তা এই অংশটা বাক্যের নিজের অর্থ প্রকাশ করতে সে স্বাধীনতা পায় না, সে পরাধীন, সে প্রধান খণ্ডবাক্যের অধীন। যিনি সৎ পথে চলেন, যিনি সৎ পথে চলেন তিনি কি? তিনি সুখী হন। তোমাদের এখানে তিনি সুখী হন, এটা হলো প্রধান খণ্ডবাক্য। প্রধান খণ্ডবাক্য পরে থাকে আর আশ্রিত খণ্ডবাক্য আগে থাকে। আর মিশ্র বা জটিল বাক্যগুলো আলাদা করার জন্য এক আশ্রিত খণ্ডবাক্যের পরে একটা কমা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিশ্রম করে কমা সেই সুখ লাভ করে। তারপরে যিনি সৎ পথে চলেন কমা তিনি সুখী হন। এরপরে আছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে? পরস্পর নিরপেক্ষ, অর্থাৎ কোনোটার উপরেই কোনোটা নির্ভরশীল নয়। আমরা যেমন জটিল বাক্যে দেখলাম যে একটা আরেকটার উপর নির্ভরশীল, এখানে কোনোটার উপরে নির্ভরশীল হবে না। তাহলে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। অর্থাৎ দুটি সরল বাক্য কিংবা দুটি মিশ্র বাক্য অর্থাৎ জটিল বাক্য একসঙ্গে হয়ে যদি একটা বড় বাক্য গঠন করে তাহলে তাকেই বলা হয় যৌগিক বাক্য।
অর্থাৎ দুটি বাক্য একত্রিত হয়ে একটা বাক্য গঠন করছে। তিনি অর্থশালী, তারপরে তিনি শিক্ষিত নন। দুইটাই স্বাধীন বাক্য, কিন্তু এখানে যেহেতু তিনি সম্পর্কেই বলা হচ্ছে, তাই এখানে বলা হচ্ছে তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন, আর তিনি বলা হলো না। তাহলে কথাটা ছিল তিনি অর্থশালী বা তিনি বিত্তশালী, তিনি শিক্ষিত নন। দুইটাকে যোগ করা হলো কিন্তু নামক অব্যয় দিয়ে। তাহলে আমরা যৌগিক বাক্যে দেখব যে এই বাক্যগুলো হবে স্বাধীন এবং মাঝখানে এরকম কিছু যৌগিক বাক্য দিয়ে সেগুলোকে যুক্ত করা হবে। হিমেল প্রতিনিয়ত পড়াশোনা করে, তাই সে প্রথম হয়। এখন হিমেল সম্পর্কে এই তথ্যগুলো যে হিমেল নিয়মিত পড়াশোনা করে, আমি এইটুক বলে যদি আর কিছু না বলেই তবুও এটা একটা স্বাধীন বাক্য হয়। হিমেল প্রথম হয়, ক্লাসের প্রথম হয়, সেটাও একটা স্বাধীন বাক্য হয়। তো এখানে হিমেল নিয়মিত পড়াশোনা করে তাই সে ক্লাসের প্রথম হয়, এই তাইটা হলো এখানে সংযোজক অব্যয়। বাক্য গঠনের আরও কিছু নিয়ম নিচে দেওয়া আছে, যেটাকে আমরা পদ সংস্থাপন ক্রম বা রীতি বলি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে বাক্যের প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া বসে। আমরা ইংরেজিতে স্ট্রাকচার হিসেবে যেগুলো দেখি বা যেগুলো আমাদেরকে শেখানো হয়, এই ক্রম অনুযায়ী যদি আমি বাক্য তৈরি করি তাহলে আমার বাক্যের অর্থ সহজে বোঝা যাবে এবং এটা সহজে সবার কাছে বোধগম্য হবে। এখানে বাক্যের কতিপয় নিয়ম দেওয়া আছে। 1 নাম্বার হলো বাক্যে সবচেয়ে প্রচলিত পদবিন্যাস হচ্ছে প্রথমে কর্তা, কর্ম মাঝে আর ক্রিয়া শেষে। যেমন আমি বই পড়ি, আমি হলাম কর্তা, বই হলো কর্ম, বই হলো ক্রিয়া। শেষে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে। রানা ডুকরে কাঁদছে, কাঁদছে হলো বিশেষণ, ক্রিয়াপদ, আর ডুকরে হলো এই ক্রিয়ার বিশেষণ। রহিম দ্রুত হাঁটছে, হাঁটা হলো ক্রিয়াপদ, দ্রুত হলো তার বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণটা ক্রিয়াপদের আগে বসে। বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে। আচ্ছা, মামুন নীরবে বই পড়ছে, তাহলে নীরবে পড়ছে এটা হলো পড়ার বিশেষণ, ক্রিয়া বিশেষণ, আর এটা হলো বই হলো কর্ম। তো এখানে ক্রিয়া বিশেষণটা এই কর্মের আগে বসছে, সেটাই এখানে বলা হচ্ছে যে বই কর্ম, তার আগে নীরবে বসছে, অর্থাৎ ক্রিয়া বিশেষণ নীরবে, এটি বই নামক কর্মপদের আগেই বসেছে, সেটা এখানে দেওয়া আছে। শিক্ষক জোরে চাবুক কষছেন, কষছেন হলেন ক্রিয়াপদ, জোরে হলো তার বিশেষণ, চাবুক হলো কর্ম, কর্মের আগে ক্রিয়া বিশেষণ এখানে বসছে। সময় ও স্থানবাচক পদ কর্মের আগে বসে। কাল কলেজ বন্ধ ছিল, এই যে কলেজ বন্ধ ছিল, আমি বৃহস্পতিবার ঢাকা যাব, তাহলে সময় আর স্থান, কাল হলো সময়বাচক, বৃহস্পতিবার ঢাকা যাব, এখানে ঢাকা হলো স্থান। তাইলে এগুলো সময় স্থানবাচক পদ কর্মের আগে বসে। আমি কোথায় যাব? ঢাকা যাব। কি বন্ধ ছিল? কলেজ বন্ধ ছিল। তাহলে কালটা হচ্ছে এই কলেজের আগে বসছে। এখানে বৃহস্পতিবার, সেটাও আগে বসছে ঢাকার। আসলে এই উদাহরণটা ঠিক পারফেক্ট উদাহরণ হয়নি আমার কাছে, যেটা মনে হয় স্থানবাচক পদ কর্মের আগে বসে। আমি যাব, এখানে আসলে কর্মপদটা বের করাটাই খুব টাফ। তারপরে 5 নাম্বার আছে না বোধক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে। এই যে খাই নি যেহেতু না বাচক অব্যয়, তাই খাই এখানে সমাপিকা ক্রিয়া। কে পড়া শেখেনি এখানে নি সমাপিকা ক্রিয়ার পরে বসেছে। এই দুটোই মানে এই দুটোই হলো না বাচক
বা নাবোধক অব্যয়, যেটি সমাপিকা ক্রিয়ার শেষে বসেছে। আমি দুঃখিত যে আসলে অনেকদিন ক্লাস না নেওয়ার কারণে কথার মাঝখানে কিছুটা জড়তা এবং কিছুটা দু একটা আঞ্চলিকতা চলে এসছে। তোমরা এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে। আপনি কি চান? আকাশে কি দেখছো? এই যে কি, এই দুটো হলো সর্বনাম, প্রশ্নবোধক সর্বনাম পদ। এগুলো ক্রিয়ার আগে বসে। দেখছো, চান, এগুলো হলো ক্রিয়া। তাহলে এই ক্রিয়ার আগে কি বসছে সেটাই এখানে বলা হয়েছে। বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে। ছেলেটা বুদ্ধিমান, এখানে বুদ্ধিমানটা বিধেয় বিশেষণ, যেহেতু বিশেষণ এবং বিশেষ্য, এখানে ছেলেটা হলো বিশেষ্য। লোকটি বোকা, বোকাটা এখানে বিধেয় এবং এটা বিশেষণ পদ, লোকটা সম্পর্কেই বলা হচ্ছে, এবং লোকটা এখানে বিশেষ্য পদ। সেটা এখানে বলা হয়েছে যে বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে। বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পদ বিশেষ্যের পরেও বসে। বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পদ বিশেষ্যের পরেও বসে। এই যে মুখটি তোমার কিন্তু খুব সুন্দর। সম্বন্ধপদ কাকে বলে? সম্বন্ধপদ হলো যদি কোনো নামপদ বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে অন্য নামপদের সাথে সম্পর্ক রাখে, তাকে বলা হয় সম্বন্ধপদ। এখানে বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধপদ বিশেষ্যের পরেও বসে। মুক্তি তোমার কিন্তু সুন্দর, মুক্তি হলো বিশেষ্য, তোমার হলো এখানে সম্বন্ধপদ। মুক্তি তোমার। প্রাণ তার, তার, তার প্রাণ, তার সঙ্গে প্রাণের সম্পর্ক, তোমার সঙ্গে মুখের সম্পর্ক, তো এগুলো বিশেষ্যের পরে বসছে, সেজন্যই এ কথা বলা হয়েছে। মনে রাখতে হবে। তাই পদবিন্যাস অপরিবর্তনীয় বিষয় নয়, অর্থাৎ পদবিন্যাস যেটা আছে সেটা তোমার হতে পারে, কি বলে, পরিবর্তন হতে পারে। প্রথমে কর্তা, কর্ম, ক্রিয়া এগুলো সবসময় অপরিবর্তনীয় থাকবে এমন নয়, পরিবর্তন হতে পারে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।